সারা রাত বিন্দু পরিমাণে ঘুম নেই। একটা নির্ঘুম রাত পার করার পরে সকালটা যেমন হয়, আজকের সকালটা আমার জন্য ঠিক তেমনই। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ডাক্তারের কাছে যাব, যেহেতু আমার গলার প্রবলেমটা একেবারেই ভালো হচ্ছে না। তো চিন্তা করেছি যে অ্যান্টিবায়োটিক এখনও শুরু করিনি, কারণ আগে ডাক্তার তো বলেছিল যে এটা যদি বেড়ে যায় তখন আপনার অ্যান্টিবায়োটিক খেতে হবে, আদারওয়াইজ কোনো কিছু নাই। তো আমি এবং আমার হাজব্যান্ড মিলে ডিসিশন নিলাম যে আমরা আরেক জায়গায় একটু ডক্টর দেখাই, গভর্নমেন্ট হসপিটালে ডাক্তার দেখাবো আর কি, সেই সিদ্ধান্ত নিলাম। তো এই জন্য আগের যে রিপোর্টগুলো ছিল, তারপর টেস্টগুলো করা হয়েছিল, সব কিছু নিয়ে একসাথে আমরা বের হচ্ছি যে সরকারি একটা জায়গায় ডক্টর দেখিয়ে আমরা পরামর্শ নিব যে কেমন কি হয়। বাট সেখানে গিয়ে যে এরকম অভিজ্ঞতা হবে সেটা আসলে জানা ছিল না। এদিকে ওর তো কালকে রাতেই বললাম যে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওটা দেখছেন, বাট আমার এই ভিডিওটা শেয়ার করতে একটু লেট হলো, কারণ হচ্ছে সব কিছু মিলে আসলে মন মানসিকতা ভালো ছিল না। যাও একটু ভিডিও করেছি, কিন্তু এডিট করে আপলোড করতে ইচ্ছা হচ্ছিল না। হয়তো আমার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারবেন কম বেশি। আর এই যে দেখেন হাঁচি দিতেই আসি, আর সেই সাথে কাশি কোনোভাবে কমতেছে না। অন্য সময় এত কাশি হয় না, বাট এবার প্রচণ্ড কাশি। তো গলা ব্যথার ওষুধ যেহেতু খাচ্ছি, গলা ব্যথাটা একটু কম, কিন্তু গলা যে বন্ধ হয়ে থাকা, গলা আটকে আছে ফিল হওয়া এবং অনবরত কাশি হয়, এটা কোনোভাবে ভালো হচ্ছে না। তো যাই হোক, আমরা দুজনে মিলে এই তো বের হলাম। আর আজকে চলে আসছি হচ্ছে গিয়ে যে জাতীয় নাক কান গলা যে ইনস্টিটিউট আছে তেজগাঁয়ে, সেখানে চলে আসছি। তো ওই বলতেছিল যে তেজগাঁয়ে নাক কান গলার একটা হসপিটাল আছে, গভর্নমেন্ট হসপিটাল বড়, চলো সেখানে যাই, একবার একটু দেখিয়ে আসি, পরামর্শ নিয়ে আসি। তো সেই জন্যই এখানে আসা। তো সরকারি অনেকগুলো হসপিটালের মতো এই হসপিটালের সার্ভিস অন্যগুলোর তুলনায় বেশ ভালো লেগেছে। তারা দেখা গেছে যে মানে ডিজিটালি সবার সিরিয়াল অনুযায়ী ডাকতেছে, মানে বোর্ডে সবার সিরিয়াল নাম্বার উঠতেছে, সেই অনুযায়ী রোগী দেখাচ্ছে, যার কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে না। অন্য জায়গায় তো দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট যারা থাকে, মানে তারা হচ্ছে গিয়ে একটু জালিয়াতি করে, অনেক সময় টাকা খেয়ে অন্য রোগীকে আগে দেয়, অনেকের সিরিয়াল ব্রেক করে আর কি। বাট এখানে সেটা ছিল না, তাই ভালো লাগছে। তবে এখানে যে আশা নিয়ে আমি আসলে ডক্টর দেখাতে এসেছিলাম, সেই জায়গায় আমি একটু হতাশ হয়েছি। আমাকে যেই ডক্টর মহিলা দেখেছেন, ওনার আসলে ইয়াটা আমার একদমই ভাল লাগেনি। পাশে আবার আরেক ডাক্তারও কিন্তু রোগী দেখছিলেন, বাট তার কথাবার্তার ধরনই আলাদা ছিল। আর ওনার একটা গা ছাড়া ভাব, মানে রোগী আসছে দেখতে হবে সেই জন্য সে দেখতেছে, ব্যাপারটা এমন। সেটা শুধু আমার সাথে না, মানে আমি রুমে ঢুকিয়েও আরও দুইজন রোগী দেখছে, দুজনের সাথেই সে একই রকম ব্যবহারটাই করেছে। তো সেই জন্য আসলে ওইভাবে অর্থে মানে যেটা সন্তুষ্টির যে বিষয়টা সেটা ছিল না। এবং আমার আগে আমি কয়েকবার ডাক্তার দেখাইছি বা কী প্রবলেম হয়েছে সেগুলো শোনারও তার কোনো আগ্রহ ছিল না। আমি নিজে থেকেই হচ্ছে আমার আগের ডক্টরের প্রেসক্রিপশন, তারপরে যে রিপোর্টগুলো ছিল সেগুলো দেখাতে চেয়েছিলাম বা দিয়েছিলাম, সেটাও সে দেখবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সে কোনো মতে জাস্ট মানে আমার মুখটা হা করে গলাটা দেখবে, সেটাতেও মনে হয় তার টায়ার্ড লাগতেছিল। তো কোনো মতে সে কয়েকটা ওষুধ লিখে দিল, আর কোনো কথা নেই যে কেন হচ্ছে বা কি করা যায় বা এই জিনিসগুলো করবেন না, মানে এরকম কোনো কথাই তার ছিল না। তো ব্যাপারটা যে শুধু আমার সাথে হয়েছে বিষয়টা এমন না, কারণ সরকারি জায়গায় তো দেখা যায় একসাথে 3-4টা রোগীকে ঢুকায়, তারপর একজন একজন করে দেখে। তো আমার আগে যে 2জন পেশেন্ট ছিল তাদের সাথেও সেম মানে বিহেভিয়ারটাই করছিল, মানে আমাদের 3জনকে সে যেই টাইমের টুকুতে দেখেছে, অন্য পাশে যে ডক্টর ছিলেন তিনি হয়তো একজনকেই সেই টাইমে মানে শেষ করতে পারেননি দেখে। দেখি কেমন দেখা যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যায়। কই যাও তুমি? ঘুরতে যাও? কার সাথে? নানুর সাথে। শোনো, একেবারে দুষ্টামি করা যাবে না, ওকে? আচ্ছা, প্রমিস? প্রমিস। ঠিক আছে, গুড বয় হয়ে থাকবা। আচ্ছা, ওকে। এই যে এখন দুষ্টামি করতেছে, দুষ্টামি করলে ব্যথা পাবা, যাও। তো এখানে আবরার, আফিফ, তারপরে হচ্ছে আম্মু, সবাই মিলে তারা হচ্ছে আমার মামার বাসায় যাচ্ছে। তো যাই হোক, ইফতারে আমাদের আজকে একদম সিম্পলি আয়োজন ছিল। তো আব্বু, আমি আর আফিফের আব্বু হচ্ছে বাসায়, আর সবাই হচ্ছে গিয়ে মামার বাসায় চলে গেছে। তো আমি যে কথা বলতেছিলাম যে সরকারি জায়গায় তো আসলে এক টেবিলে 2জন ডাক্তারই থাকে, বা একটা রুমে 2জন ডাক্তার থাকে, তাকেই মানে রুগীর একের পর এক আসে এবং দেখে। তো সেই জন্য বললাম যে পাশে যে ডাক্তার ছিলেন উনি কিন্তু সময় নিয়ে রুগীকে দেখতেছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন বা বুঝিয়ে বলতেছিলেন, বাট ওনার সাথে কোনো কথাই বলা যাচ্ছিল না, মানে আমি যে মহিলা ডাক্তার যিনি ছিলেন যাকে দেখালাম। তো যাই হোক, একটা রুগী আসলে ডাক্তারের কথায় আমার মনে হয় 50% ভালো হয়ে যায়।
বা রোগটা আসলে কি হয়েছে, কি কারণে হচ্ছে, এগুলো আমরা বুঝি না দেখেই আসলে ডাক্তারের কাছে যাওয়া। তো সেই ডাক্তার যদি সুন্দর মতো আমাদের বুঝিয়ে শুনিয়ে জিনিসটা বলে, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে অর্ধেকটা আমরা মানসিকভাবে ডাক্তারের কাছ থেকেই ভালো হয়ে চলে আসি, আর বাকিটা আমাদের ওষুধে আমরা ভালো হই। তো যাই হোক, কিছু বলার নাই আসলে। আর এটা আসলে সরকারি বললে ভুল হবে, সরকারি বেসরকারি সব জায়গায় আছে। এখন তো ডাক্তাররা মিনিমাম ভিজিট মনে হয় 1000 টাকা 1200 টাকা নেয়, সেই ডাক্তাররাও অনেকে আছে এরকম করে রোগীর সাথে। তো জানি না কেন আসলে তারা এমন করে। আর সরকারি জায়গায় তো আর আহামরি কোনো ভিজিটই নেই, 10 টাকা টিকিট দিয়ে দেখে, তো সেই ক্ষেত্রে তারা মানে মনে হয় যে না, অনেক উপকারই করছে। তো যাই হোক, একটু খারাপ লাগলো বিষয়গুলো এবং কষ্ট লাগলো, সেই থেকেই বলা। তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করবেন। আর আজকে হসপিটালে যাওয়ার পরে অনেকগুলো আপুর সাথে দেখা হয়েছে, বাইরে বের হলে আসলে দেখা হয়, কথা হয়, ভাল লাগে। আর যাই হোক, শরীর খারাপ, আফিফের আব্বুরও শরীর খারাপ, তা নিয়ে ডাক্তার দেখায় আসছি। বাট তারপরও সারাটা দিন আমার এত বাজে কাটছে, আমার চেহারা দেখি হয়তো বুঝবেন, নাক মুখ ফুলে গেছে। একটা বিষয় কি জানেন, একটা মানুষ যতই ভালো হোক, যতই সরল সোজা হোক, যতই লাভিং কেয়ারিং পারসন হোক, কিন্তু সেই মানুষটা যদি ঘাড়তেরা থাকে বা অতিরিক্ত ইগোওয়ালা একটা মানুষ থাকে, সেই মানুষ মানে তার সাথে সারভাইভ করা যে করে সে বোঝে যে আসলে তাকে হ্যান্ডেল করাটা কতটা ডিফিকাল্ট। আর তার ওই ইগোর জন্য, তার ওই ঘাড়তারামির জন্য তার ভালো কোনো গুণই মানে আর সামনে আপনার আসবে না, এরকম হয়ে যায়। তো যাই হোক, আজকে না, কালকে রাত থেকেই আমি তাকে বলতেছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো। সে কোনোভাবেই যাবে না, ওষুধও খাবে না, সে নর্মাল আছে, সে ঠিক আছে, এই আছে সেই আছে, সে রেস্টও করবে না। তো কিন্তু সে হাত দিয়ে কিন্তু মানে ভারী কোনো কিছু করতে পারতেছে না, হাত ওইভাবে মুভ করতে পারতেছে না, মানে দেখে বোঝা যাইতেছে। বাট তার কথা হচ্ছে সে ঠিক আছে, তার কিছুই হয় নাই। তো অবশেষে সারা দিন রাত মানে কথা বলার পরে রাজি করাইতে পারছি ইফতারের টেবিলে বসে যে হ্যাঁ, সে ডাক্তারের কাছে যাবে। তো ইফতার শেষ করেই কোনো মতে সেই জন্য তাকে নিয়ে বের হয়েছি। আমার কথা হলো, যদি একেবারে কিছু নাও হয়, তারপরে যেহেতু ব্যথা হচ্ছে, সে নিজেই বলতেছে যে বুকে একটু চাপ লাগতেছে, একটু শ্বাস নিতে মানে কষ্ট হচ্ছে, তারপর হাতের মধ্যেও মনে হচ্ছে ভারী হয়ে আছে, মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে। তো আমার কথা হচ্ছে, যেহেতু সময় সুযোগ আল্লাহ সব কিছুই দিছে, তো আমরা একটু যাই, ডাক্তারটা দেখায় আসি। কিছু না হইলে তো ফাইন, নিজেও মেন্টালি ঠিক থাকলাম যে না, কিছু হয়নি মানে বড়। আর কিছু হলেও সেটা মানে ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি আপনি করবেন তত ভালো, বসে থাকার কি আছে, তাই না? কারণ কালকে রাতে হয়েছে, চাইলে কালকে রাতেই আমি তাকে নিয়ে বের হইতে পারতাম, কিন্তু সে বের হবে না। তো সে বলতেছে আমার যখন মনে হবে আমি একা গিয়ে দেখাবো, যাওয়ার দরকার নেই, এই নেই সেই নেই, মানে এগুলো ভক্কর চক্কর করে আমার খালি ঘুরাইতে আসে। পরে মানে অনেক কিছু করার পরে তাকে আমি যে সন্ধ্যার সময় নিয়ে বের হয়েছি ডাক্তার দেখানোর জন্য। তো পরে আমরা পঙ্গু হসপিটালে আসলাম। আর এই জায়গায় আবরারকে নিয়ে কিছুদিন আগে আসছিলাম, আবরারের যখন হাতে ব্যথা পেয়েছিল তখন। তো এই জায়গায় আসলে হয় কি, জরুরি বিভাগে মানে একটু পরপরই অ্যাক্সিডেন্টের রোগী আসতে থাকে, মানে চিল্লা পাল্লা, মানে আমার বুকের মধ্যে মনে হয় ওগুলো দেখেই ধরফর করতে থাকে, কাঁপতে থাকে। মানে আমি এত স্ট্রংভাবে এখানে আসলে থাকার চেষ্টা করি, আর ও তো আরও বেশি নার্ভাস হয়ে যায়। মানে ও কারো রক্ত বা কারো অসুস্থতা কোনো কিছু ওইভাবে দেখতে পারে না। ইফতার খেয়েই আমরা সাথে সাথে বের হয়েছি। তারপরে দেখেন কত মানুষের ভিড়। আর এইখানে একটা ছেলেকে দেখলাম, আমার ছোট ভাইয়ের বয়সী হবে, ওর মেশিনে মানে হাতের একটা আঙুল পুরা হচ্ছে থেতলে গেছে, মানে আঙুলটা নাই আর কি, 4টা আঙুল আছে এখন। তো ওর এখানে হচ্ছে গিয়ে একটু পরে এক্সরে করাবে, তো রক্তক্ষরণ যেহেতু হচ্ছে ওটা ব্যান্ডেজ করে দিল আর কি কাশির জন্য। আর এই যে গলা বন্ধ আসে দেখে মানে কত যে সময় নিয়ে আমি ভয়েস ওভারটা করতেছি, মানে থেমে থেমে, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, কিন্তু ওষুধ কিন্তু অলরেডি চলতেছে, অ্যান্টিবায়োটিক চলতেছে, আরও মানে অনেক ওষুধ চলতেছে, তারপরও এই অবস্থা। জানি না আসলে আল্লাহ কপালে কি রাখছে। আর এখানে মানে কত রকমের যে কত রোগী এবং কি যে সিভিয়ার অবস্থা এক একজনের, মানে বলে বোঝানোর মতো না। তো এইখানে আবার আসার পরে আমার এক ভিউয়ার্স আপুর সাথে দেখা হলো। আপুর বাড়ি মেবি বিক্রমপুর বললো। তো আপু হচ্ছে তার ছেলেকে নিয়ে আসছে। ছেলেটা আফিফের বয়সী বা আফিফের থেকে 1 বছরের বড়ও হতে পারে। তো ছেলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, ইজি বাইকের সাথে মেবি। তো ওর একটা পায়ের হাড় পুরো ভেঙে গেছে, তারপরে সারাটা শরীরে বাচ্চাটা ব্যথা পাইছে। মানে ওরে দেখে আমার এত খারাপ লাগতেছিল। তো আমি দাঁড়িয়ে অনেকক্ষণ আপুকে বুঝাইলাম যে টেনশন করেন না, যেহেতু বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে।
তো আর ও ব্যথা আসলে কাতরাচ্ছিল কি বলবো। তো ওর নাকি ব্লিডিং হচ্ছিল, এই জন্য হচ্ছে ওইখানে প্লাস্টার করেনি পায়ে। ডাক্তাররা বলছে যে পঙ্গু হাসপাতালে নিয়ে যান, তাই তারা ইমিডিয়েট নিয়ে আসছে আর কি। তো এরপরে আমাদের হচ্ছে এদিকে ডাক্তার দেখালাম, ডাক্তার এক্সরে দিল, তো এখন এক্সরে করার জন্য যাচ্ছি। আর অনেকটা জায়গা ঘুরে ঘুরে হচ্ছে এক্সরে করার জন্য যেতে হচ্ছে, মানে সামনে একটা ছিল জরুরি বিভাগে, ওইটা দেখলাম অফ আছে, সেই জন্য ভিতরে যাইতে হয়েছে। আর এই রাস্তাগুলো না, মানে হেঁটে যখন যাচ্ছিলাম এত রকমের রুগী দেখতেছিলাম, মানে আসলে মানুষ অসুস্থ হলেই বোঝা যায় যে এটা আসলে মনে হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর কি বলবো। তো যাই হোক, আর মানে অনেকটা ভুতুরে পরিবেশের মতো, কিছু কিছু গলি একেবারে মনে হয় কেউ নাই, শুনশান, মানে ওই যে আমরা হরর ছবিতে যেরকম দেখি না, ওরকম হয়। আর হসপিটালে আসলে এমনিই মনে হয় যে গা থমথম করে। তো যাই হোক, অবশেষে আমরা হচ্ছে সেই এক্সরে রুমের এখানে আসলাম। আর এক্সরে তো দেখা যায় অন্য জায়গায় এক্সরে হলে রুমে কেউ থাকে না, কিন্তু এখানে 8-10 জন রুগী সিরিয়ালে থাকে রুমের ভিতরে ঢুকেই। তো এই হচ্ছে সরকারি হসপিটালের তো যাই হোক, এটা আমাদেরও দোষ আছে, আবার কিছুটা আছে যে কর্তৃপক্ষ যদি একটু কঠোরভাবে দেখে তাহলে কিন্তু এগুলো সব কিছুই সমাধান করা সম্ভব আমার মনে হয়। ভিতরে যে এক্সরে করতে 250 টাকা নেই, সেটা আমার মনে ছিল না। আপনারা যে করাইছিলেন 250 টাকা বুঝিব না, এটা আমি 100 টাকা মনে করেছি। এবং এবং এলবো অ্যান্ড শোল্ডার দুটোই আলাদা এক্সরে দিব, এটা জানলে তো টোটালি এটা আমি ভাবছিলাম এটা দরকার নেই, টাকা থাকলে খরচ করতে পারে। এই যে ফ্র্যাকচার 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 নাই, ফ্র্যাকচার থাকলে মুভ করতে পারতাম না। তারপর কিন্তু কনফার্ম হয়নি কম টাকার মধ্যে, কিন্তু এটা আমার 500 টাকা নিয়ে নিলাম। তার এই যে আবল তাবল অগোছালো কথাগুলো শুনলেন, এটা শুধুমাত্র এই কারণেই, কারণ আমি জোর করে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসছি দেখানোর জন্য। তার কথা হচ্ছে তার তেমন কিছুই হয়নি। তো আমরাও বুঝতে পারতেছি আসলে তেমন সিভিয়ার কিছু হয়নি, বাট ইন্টারনাল কোনো ইনজুরি হয়েছে কিনা সেই জন্যই আসলে আনা, আরও ডান হাত ডান সাইড। তো এই হচ্ছে ব্যাপার। আর সে কিন্তু এই যে এখানে তো ডক্টর দেখিয়েও, ঠিক আছে, তাকে হচ্ছে হাত রেস্টে রাখতে বলছে, বাট সে রাতেই বের হয়ে গেছে তার অফিসের কাজের জন্য। তো সে হচ্ছে এরকম মানুষ, এবং এত পরিমাণ ঘাড় তারা, সে যেটা বলবে সেটাই, তার কথার বাইরে কোনো কিছু হবে না, এরকম হচ্ছে একটা ব্যাপার। এমনিতে সে অনেক ভালো, অনেক যে সরল সোজা ইনোসেন্ট, আপনারা ভিডিওতে যেটা দেখেন বলেন আসলেই তাই, কিন্তু এত পরিমাণে একরোখা ঘাড় তারা, সে যা বলবে তাই, তার কথার বাইরে কোনো কিছু হইলেই তখন আর তার সাথে মানে কোনো কিছু হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এক্সরে করতেছিল, আর এক্সরে রুম যেহেতু একেবারেই ওপেন, আরও 8-10 জনও ছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো এক্সরে করার পর এখানে একটা ঘটনা ঘটে, সেটা একটু পরে বলছি। আর অনেকে হয়তো বলবেন যে আপু আপনি নিজের হাজব্যান্ডের দুর্নাম করছেন, আসলে দুর্নাম না, আমি কষ্ট থেকেই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যে আমি তাকে হসপিটালে নিতে চাচ্ছি, ডাক্তার দেখাতে চাচ্ছি, এটা তার ভালোর জন্যই চাচ্ছি। কিন্তু তার কাছে মনে হচ্ছে তার উল্টা, যে আমি যদি তাকে জোর করে ডাক্তারের কাছে না নিয়ে যাই সেটাই নাকি তার জন্য ভালো, তার কথা শোনাটাই নাকি বেটার। তো আমার কাছে যেমন মনে হয় যে আমার জায়গায় আমি সঠিক, আমি আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাবো, আর তার কাছে মনে হয় যে তার বউ তাকে কথা না শুনে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, তার মানে আমি রং। তো এটার আসলে সমাধান কি আমার জানা নেই। তুমি না টাকার লেগে বিলে এক্সরে করাবা না, দাঁড়াও, তাহলে আমি তুমি বকশিস দিলে কেমনে? আর এটা আমি তো বুঝলাম না, হ্যাঁ টাকা চাইলো কিভাবে? আয়া মাসি যারা থাকে তারা বলে যে আমার বকশিস দেন, কিন্তু এক্সরে করার পরে সে কি টেকনোলজিস্ট না কি বলে এটারে? এদিকে না এদিকে, ডান দিকে, কোন দিকে, ডান দিকে না বাম দিকে? দালাল ও প্রতারক থেকে সাবধান। তাহলে তারা ওই যে এক্সরে রিপোর্ট মানে ফিল্ম দেওয়ার সময় যে টাকা নিল, তারা আসলে কি দালাল না প্রতারক নাকি? ডিজিটাল গভর্নমেন্ট চাকরি করে, সেটা আমাদের তো ভালো আছে, ভালো না? কিছু আর বলার নাই। আমার একটু সন্দেহ হইতেছিল যখন সে ফিল্ম ভালো করে বুঝে বলতেছে, আমি সেইটা তো তার বলার কথা না, না তো ডাক্তার সচরাচর বলে যে আসলে মানে ফিল্মে কি হয়েছে, ঠিক না? তো যে তারা জানে কিন্তু তারা আসলে বলে না, জিজ্ঞেস করলেও কিন্তু বলে না, ঠিক না? প্রাইভেট জায়গায় জিজ্ঞেস করলেও বলে যে ডাক্তার বলবে, আমরা কিছু বলবো না। কিন্তু এটা কি হইলেও ঠিক বুঝলাম না। ফিল্ম দেওয়ার সময় ওরা ভালো করে বুঝায় বললো ঠিকই হয়েছে, বলার পরে আবার বলতেছে বকশিস দেন।
ওরা ফিল্মের মধ্যে একটা ইও দেয় না, কি বলে, প্যাকেটও দেয় না, ফিল্ম ধরাই দিয়ে দিচ্ছে 2টা। আর ডাক্তার ডাকলো না দ্বিতীয়বার। কয়েকদিন আগে যখন আবরারকে নিয়ে আসছিলাম তখন ডাকছিল ডাক্তার, বাট এখন হচ্ছে ডাক্তারের রুমে কে যেন ঢুকলো, তারা দেখলাম ছবি টবি তুলতেছে। তো সেই জন্য জাস্ট এরা রিপোর্ট দেখে প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিল। মানে আদৌ কি হয়েছে কিছু হয় নাই কোনো কথা নাই। আর বললো যে এলবো ব্যাগ ইউজ করতে, কিন্তু এই লোকেরা তো আমি এলবো ব্যাগ মনে হয় না ইউজ করাইতে পারবো। দ্বিতীয়ত তাকে কোনো রেস্টও করাইতে পারবো না, ঠিক আছে, কারণ সে আজকেই বের হয়ে গেছে কাজের জন্য এই অবস্থা নিয়ে। এটা কালকে হয়েছে, তো আজকে জোর করে হচ্ছে গিয়ে তারা ডাক্তার দেখাইতে নিয়ে আসলাম, কোনোভাবেই আসবে না। তো ব্যথার পরিমাণ আমি মানে ওর মুভমেন্ট দেখে বুঝতেছি, ও বুঝতে দিতেছে না যে না ব্যথা লাগতেছে, ও তো ঠিক হয়ে যাবে। আমি তারপরে বললাম যে হয়তো হাড়টা আর ভাঙে নাই, বাট ইন্টারনাল কোনো ফ্র্যাকচার তো থাকতে পারে হালকা পাতলা, একটু দেখে নেই। তো জোর করে নিয়ে আসছে আর কি। এই হচ্ছে অবস্থা, ভালো লাগতেছে না। আমি জানি না আসলে কি হইতেছে, কেন হইতেছে, মানে বারবার, মানে এই 1-1.5 বছর ধরে, গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, মানে ঢাকা আসা থেকে শুরু হয়েছে এই অবস্থা, ঠিক আছে। ঢাকা অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু কতদিন, কত সময়, সেটা নিয়ে আসলে এখন একটু মানে চিন্তা হইতেছে আসলে। তো যাক, বাসায় যাই, পরে বলতেছি। তো ভিডিওটা শেষ করে দিব, তার আগে ভাবলাম যে ওর কি হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ বলবেন যে আপু ডাক্তার তো দেখালেন বাট ডিটেলস তো সব শেয়ার করলেন না যে আসলে কি হয়েছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা তো ডাক্তারের যে অ্যাটেন্ডেন্স, মানে যে হচ্ছে রিপোর্টগুলো ডাক্তারের কাছে জমা দিছে, তো যাই হোক উনি জমা দেওয়ার পরে ওনারা হচ্ছে ডাকে, আপনাদেরকেও আমরা সেম জায়গায় দেখাইছিলাম। তো আমাদের ডাকে ওই ডাক্তার হচ্ছে বুঝায় বলছিল যে আপনাদের কি হয়েছে বা কি করতে হবে। তো সেই সময় আমরা ভালোই একটা সার্ভিস পেয়েছিলাম, তো এই জন্যই এবারও হচ্ছে যাওয়া পঙ্গু হসপিটালে। তো দেন হচ্ছে গিয়ে এবার যেটা হয়েছে, মানে আমরা যখন ওই ফিল্মগুলো তাদের কাছে জমা দিলাম, জমা দেওয়ার পরে সিরিয়াল অনুযায়ী তারা জাস্ট ডেকে হচ্ছে গিয়ে ওই ডাক্তারের যে অ্যাটেন্ডেন্স, উনি বের হয়ে বলল যে এই ওষুধগুলো খেতে বলছে, আর হচ্ছে গিয়ে আপনার কি বলে ওই নি বেল্ট, কি বলে হাতে যে ব্যাগটা পরে, আমি এখন নামটা বলতে পারতেছি না, মানে মন মেজাজটা একটু খারাপ লাগতেছে, তো আমার কথা মানে গুছায় বলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, বললো যে সেই ব্যাগটা পরে থাকতে। তো আমি জিজ্ঞেস করলাম কতদিন পরে থাকতে হবে, সেরকমভাবে সে কিছু বলতে পারলো না, কারণ এটা তো আসলে ডাক্তার বলতে পারবে। আর এটাও আমি জিজ্ঞেস করতে চাইলাম যে মানে রেগুলার কাজ করতে পারবে কিনা, বা সব কিছু ইজিভাবে, যেহেতু ও আসলে অফিসে যায়, ওর অফিসে যে ব্যাগটা ওর ক্যারি করতে হয় সেটাই 10-12 কেজি ওয়েটের, তো সেটা তো কাঁধে নিতে হবে, তো আর ব্যথাটা তো কাঁধে হাতে, তো সেটা পারবে কিনা। তো এগুলো জিজ্ঞেস করার জন্য তো ডাক্তারের সাথে আমার কথা বলতে হবে, কিন্তু বললাম যে ডাক্তারের সাথে একটু কথা বলা যাবে কিনা, সে বলতেছে না স্যার ব্যস্ত আছেন। তো স্যার বেসিক্যালি আমরা পাশে হচ্ছে জানালাতে দেখলাম যে ভিতরে আরও 2-3 জন লোক ঢুকছে, তারা বসে বসে সেলফি নিচ্ছে আর কি যেন খাচ্ছিল, ভিডিও করতেছিল। তো তার মানে তারা কোনো মিটিংয়ে ব্যস্ত আছে, তো সেই জন্য জাস্ট তারা অ্যাটেন্ডেন্সে দিয়ে এটা বলে দিল যে ওষুধগুলো খেতে হবে, আর হচ্ছে ওই মানে ব্যাগটা পড়তে হবে। তো এই জন্য আর বিস্তারিত সব কিছু আমরা আসলে শুনতে পারিনি ডাক্তারের মুখে, আর অ্যাটেন্ডেন্স তো আর এত কিছু বলতেও পারবে না, তাকে হয়তো 2 কথা বলে দিছে, সে এসেও 2 কথা আমাদের বলছে। দেন ওদের মানে যেই প্রেসক্রিপশনটা ওখানে লেখা ছিল যে টিস্যু ইনজুরি হয়েছে। তো এখন সেই টিস্যুটা কি হাতের এই জায়গায় তো ওর যে ছিলে গেছে, এই মানে কোনোর এই সাইডটা এইখানে হয়েছে নাকি এইখানে হয়েছে, মানে ওইভাবে ডিটেলস আসলে বোঝার মতো কোনো ওয়ে নাই, এবং কোন পর্যায়ে আছে কি আছে, এবং মানে হার্টটারে কোনো প্রবলেম নাই, বললো যে এরকম মানে কোনো প্রবলেম হয় নাই। আর ওই আমরা তো অ্যাটেন্ডেন্সের কাছে জিজ্ঞেস করে এত কিছু জানতেও পারতেছি না, তো তারা প্রেসক্রিপশনে যেটা লিখে দিছে সেটা দেখে বুঝলাম। আর এই হচ্ছে অবস্থা। তো তাও টেনশন মুক্ত যে বড় কিছু হয় নাই, তবে ডাক্তারের সাথে যদি কথা বলা যেত এবং মানে নির্দেশনাগুলো শোনা যেত তাইলে একটু বেশি ভাল লাগতো। তো ওর কাছে তো কোনো ব্যাপার না, কারণ ও তো ডাক্তারের কাছে যেতেই চায় নাই, ও বলে দেখছো কিছু হয় নাই, কিছু হইলো তো ডাক্তার ডাকতো বা এই সেই আর কি বলবো। তারপর বাসায় চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দোয়া করবেন সবাই।
আর আমার হচ্ছে কি মানে বিপদ আপদ অসুস্থতা আল্লাহ দেয়, আবার আল্লাহ মাফ করে, বাট সেটার সাথে একটা দুজনের বোঝাপড়া, একটা পরামর্শের ব্যাপার তো আছে, যেটা হয়েছে চলো আমরা এটা করি, মানে ওরে নিয়ে আমি সেটা আসলে পারি না। তাও যদি বাচ্চা কাচ্চা বা আমার কিছু হয় তাহলে একটা বিষয়, কিন্তু ওর ক্ষেত্রে ওর ডিসিশনে ফাইনাল, তাও জোর করে নিয়ে গেছে। আমি জানি না এটা নিয়ে আরও কতক্ষণ আমার ওর সাথে মানে কনভারসেশন চলবে। তো যাই হোক, দোয়া করবেন সবাই, এইটুকুই বলার। আর আমার দেখা থেকে আর কি বলবো, কিছু বলার নেই। ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।